হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রায়মার্টিনে 12 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক কি কি প্রশ্ন আছে, সবাই আমার সাথে আলোচনা করো। দেখো কি বলেছে, দেখো, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া, অচ্যুত পটবর্ধন। প্রথম সাধারণ সম্পাদক জিজ্ঞেস করেছে, কি হবে? জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, একে আমরা সিএসপি বলি। কি বলি? সিএসপি। সিএসপি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1934 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1934 খ্রিস্টাব্দে সিএসপি অর্থাৎ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কংগ্রেস পার্টি যখন ব্যান করে দেওয়া হয় আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে 1934 সালে, তোমরা জানো ভালোভাবে, এটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। আর তারপরে এই কংগ্রেসের ভেতরেই যে কমিউনিস্ট পার্টিটার ভাবধারা জাগ্রত হয়েছিল, সেখান থেকে আমরা এই দলটা দেখতে পাচ্ছি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। ক্লিয়ার হয়েছে? হিন্দু মেলার উদ্যোগে আয়োজিত মেলার সংখ্যা কত? হিন্দু মেলা তোমরা জানো কত সাল? 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র এটা প্রতিষ্ঠা করেছিলেন, আয়োজন করেছিলেন এই মেলার। একে চৈত্র মেলাও বলা হয় এবং মিত্র মেলাও বলা হয়। এই কটি হচ্ছে মেলা বসেছিল? 9টি, 14টি, 18টি, 13টি। কটি উত্তর হবে? 14টি। ক্লিয়ার হয়েছে? সবাই কিন্তু ভালোভাবে নোট ডাউন করে নেবে। অন্নদা মঙ্গল, এটা কার লেখা? ভরতচন্দ্রের। ভরতচন্দ্রের অন্নদা মঙ্গল। ক্লিয়ার? এই ভরতচন্দ্রের অন্নদা মঙ্গল যে ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল, সেটি হলো কি, এটি প্রথম মুদ্রিত মানে রঙিন ছবি, যেখানে এখানে এই গ্রন্থতে রয়েছে অন্নদা মঙ্গল। অ্যান্ড্রুজের ছাপাখানা, বেঙ্গল গ্যাজেট প্রেস, সিটি বুক সোসাইটি, ফেরিস অ্যান্ড কোম্পানি। কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছিল? ফেরিস অ্যান্ড কোম্পানি থেকে। ফেরিস অ্যান্ড কোম্পানি থেকে। ক্লিয়ার? বোঝা গেল? এমনিতেই আমরা জানি যে গঙ্গা কিশোর ভট্টাচার্যর প্রেস, সেখান থেকেও এটা পরবর্তীকালে ছাপানো হবে। মহারানী ভিক্টোরিয়া ভারতের উদ্দেশ্যে প্রেরিত ঘোষণাপত্রের খসড়া কার দ্বারা বানিয়েছিলেন? এটি কবে বানানো হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এটা পড়েছিলেন কে? পড়ে শোনাবেন কে? আমাদের লর্ড ক্যানিং। পড়েন হচ্ছে কে? লর্ড ক্যানিং, ভারতের তৎকালীন গভর্নর জেনারেল। পরবর্তীকালে তাকে ভাইসরয় নাম দেওয়া হয়। তাহলে এটি, এই খসড়াটা বানিয়েছিলেন কে? বানাবেন হচ্ছে ডার্বি। কে বানাবেন? ডার্বি। এটি কবে পড়া হয়? 1 নভেম্বর এলাহাবাদ থেকে। কোথা থেকে হবে? এলাহাবাদ থেকে। ক্লিয়ার হয়েছে সবাইকে? দেশীয় সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? দেশীয় সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক কোনটা ছিল? হিন্দু প্যাট্রিয়ট, বঙ্গদূত, সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর না বাঙ্গাল গ্যাজেট? কোনটা হবে? বাঙ্গাল গ্যাজেট। ক্লিয়ার? দেশীয় সম্পাদনায় গঙ্গা কিশোর, বাঙ্গাল গ্যাজেট হচ্ছে কার? গঙ্গা কিশোর ভট্টাচার্য। কার এটা? এটা কার হচ্ছে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। ক্লিয়ার? গঙ্গা কিশোর ভট্টাচার্য হচ্ছে বাঙ্গাল গ্যাজেট। ক্লিয়ার হয়েছে? প্রথম দেশীয় সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক, এটি একটি সাপ্তাহিক পত্রিকা। ক্লিয়ার? গগনেন্দ্রনাথ ঠাকুর যে ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করেছেন, গগনেন্দ্রনাথ ঠাকুর যে ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করেছেন, তা কোনটি? ব্যারিস্টারের স্বদেশিয়ানা, পুচ্ছ পরিবর্তন, ক্র্যামিং মেশিন, 64,000। গগনেন্দ্রনাথ ঠাকুর যে ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করেছেন, সেটা হচ্ছে কি? ক্র্যামিং মেশিন। কোথা থেকে করেছেন? কোন ইয়েতে? ব্যঙ্গচিত্রে ক্র্যামিং মেশিনে করেছেন। বাংলায় লাইনোটাইপ যন্ত্রে প্রথম মুদ্রিত হয়েছিল যে সংবাদপত্র বা সাময়িক পত্র, সেটি কোনটি? লাইনোটাইপ প্রতিষ্ঠা করেছেন, কি আবিষ্কার করেছিলেন? সুরেশচন্দ্র মজুমদার। কে করেছিলেন এটা? সুরেশচন্দ্র মজুমদার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালোভাবে লিখে রাখবে। সুরেশচন্দ্র মজুমদার। আচ্ছা, কোন পত্রিকায় এটা ছাপানো হয়েছিল? আনন্দবাজার পত্রিকা, গ্রাম বার্তা প্রকাশিকা, বামাপোধিনী, সংবাদ প্রভাকর। কি উত্তর হবে? আনন্দবাজার পত্রিকা। ক্লিয়ার হয়েছে?
কোন পত্রিকা হয়েছে এটা? আনন্দবাজার পত্রিকা। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে ডিগ্রি নিয়ে সুকুমার রায় স্বদেশে প্রত্যাবর্তন করেন 1924 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে। কি উত্তর হবে? 1913 খ্রিস্টাব্দে। কি উত্তর হবে? 1913 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তারপরে বিহারের বখস্ত আন্দোলনে যিনি যুক্ত ছিলেন না, জিজ্ঞেস করেছেন, এনজি রঙ্গ, স্বামী সহজানন্দ সরস্বতী, যদুনন্দন শর্মা, পণ্ডিত রাহুল সংস্কৃতায়ন। তাহলে এটা তিনজনেই ছিলেন, শুধু এনজি রঙ্গ ছিলেননি। ঠিক আছে, এনজি রঙ্গ ছিলেন না। ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশপ্রিয়, দেশবন্ধু, দেশপ্রাণ দিয়েছিলেন, দেশপ্রাণ। ঠিক আছে, আচ্ছা দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাস। দেশপ্রিয় কাকে বলা হয়? আমাদের যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। আর দেশপ্রাণ কাকে বলা হয়? বীরেন্দ্রনাথ শাসমলকে। ক্লিয়ার? এগুলো সব জিজ্ঞেস করে পরীক্ষায়। আচ্ছা তারপর দেখো কি বলেছে, নয়া হুল্লোড়। এটি একটি কি? এটি একটি ব্যঙ্গচিত্র। নয়া হুল্লোড় এটি কার লেখা হবে? তাহলে গগনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রথমটা আমরা কি দেখছি? গগনেন্দ্রনাথ ঠাকুর। ইউনিটেরিয়ান সিভি রমন। ঠিক আছে, সিভি রমন হচ্ছে রমন ইফেক্ট, এই যে রমন ইফেক্ট, তো এটা কে করেছেন? কলকাতা থেকে হয়েছে। আর ইউনিটেরিয়ান হচ্ছে কোনটা? রাজা রাম। ক্লিয়ার? নোবেল পুরস্কার পাচ্ছেন সিভি রমন, কলকাতার ব্যক্তি। বেরিলিস ত্রিবাঙ্কুর রাজ্য, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন, ত্রিপুরা, এগুলো সব তোমরা ছকে করে নিবে। আচ্ছা 2 নম্বরের প্রশ্নগুলো দেখো কি বলেছে, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রে 4 হাতে প্রদর্শিত 4টি দ্রব্যের তাৎপর্য কি ছিল? হাফটন আবিষ্কারের গুরুত্ব কি? হিকির বেঙ্গল গ্যাজেট গুরুত্বপূর্ণ কেন? কাকুরি ষড়যন্ত্র মামলা দিয়েছে কি উদ্দেশ্যে? কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছে। একটু আগে আমরা বললাম কংগ্রেস সমাজতন্ত্রী দল, এগুলো আমরা পিপিটির মাধ্যমে দেখো আলোচনা করি। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। ভারতের ভারত মাতা চিত্রের মূল বিষয়বস্তু অথবা ভারত মাতা চিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি আছে, এগুলো সব জিজ্ঞেস করেছে। ভারত মাতা চিত্রের যে বিষয়বস্তু, মানে 4টি হাতে যে 4টা দ্রব্য পাওয়া গেছে, তার বিষয়বস্তুগুলো কি কি আছে? আচ্ছা এটা এঁকেছেন কি আমাদের ভারত মাতা চিত্রটি? অবনীন্দ্রনাথ ঠাকুর। কে এঁকেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন। জাতীয়তাবাদী ভাবধারার জন্য অবনীন্দ্রনাথ ঠাকুর এটা অঙ্কন করেন। এটা কবে অঙ্কিত হয়েছিল? 1902-এ যখন অঙ্কিত হয়েছে তখন তার নাম ছিল বঙ্গমাতা। ঠিক আছে, কিন্তু ভারত মাতা যদি প্রশ্ন করে তাহলে 1905। আর 1905 হচ্ছে ভারত মাতা। আর নামকরণ করবেন হচ্ছে ভগিনী নিবেদিতা। কে নামকরণ করবেন? ভগিনী নিবেদিতা নামকরণ করেন। ক্লিয়ার? নামকরণ কে করেছিলেন? ভগিনী নিবেদিতা নামকরণ করেছিলেন। ক্লিয়ার? তারপরে কি বলেছে, মূল বিষয়বস্তু কি? রবীন্দ্রনাথ ঠাকুরের দেশমাতার প্রতিমূর্তি হিসেবে ভারত মাতার চিত্র এঁকেছে, তার 4টি হাত আছে। কটা হাত আছে? 4টা। দেবী মূর্তি অনুকরণে প্রথম হাতে কি আছে? প্রথম হাতে শস্য আছে, মানে ধান। দ্বিতীয় হাতে বস্ত্র আছে, তৃতীয় হাতে পুঁথি আছে, চতুর্থ আছে জপমালা আছে। এই কাল্পনিক ভারত মাতা নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন, তিনি জাতীয়তার প্রতীক হিসেবে এখানে দেখানো হয়েছে তাকে। ঠিক আছে, কি কি আছে? শস্য আছে, ধান, দ্বিতীয় আছে বস্ত্র, তৃতীয় হাতে আছে পুঁথি, আর চতুর্থ হাতে আছে জপমালা। ক্লিয়ার? হাফটন আবিষ্কারের গুরুত্ব কি আছে? হাফটন আবিষ্কারের মূল গুরুত্ব হলো এটি কালির বিন্দু ব্যবহার করে ফটোগ্রাফির মধ্যে একটানা শেড বা গ্রেডিয়েট তৈরি করতে সক্ষম, যার ফলে যে কোনো কাগজে ছবি বা বস্তু হুবহু ও নিখুঁতভাবে ছাপানো সম্ভব হয়। হাফটন আবিষ্কারের ফলে মুদ্রণ শিল্পে যে বৈপ্লবিক পরিবর্তন আসে, তার মূল দিকগুলো হলো ছবি ছাপানোর পথ উপযুক্ত, উন্মুক্ত হয়ে গেছে, ছবি ছাপানোর জন্য উন্মুক্ত হয়েছে। আগে শুধুমাত্র টেক্সট বা লেখা ছাপানো সম্ভব হলেও এই প্রযুক্তির মাধ্যমে বই বা সংবাদপত্রের ফটোগ্রাফ ও ছবি ছাপানো
সহজ হয়, খরচ ও দক্ষতা বৃদ্ধি হয়, কম খরচে তুলনামূলক কম কালিতে দৃশ্যমানভাবে সমৃদ্ধ ছাপার কাজ করা সম্ভব হয়। ক্লিয়ার হয়েছে? হিকির ছাপাখানার গুরুত্ব কি কি আছে, অথবা হিকির ছাপাখানা বিখ্যাত কেন? জেমস অগাস্টাস হিকি বাংলার রাজধানী কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন 1777 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তো তো গুরুত্ব হচ্ছে বাণিজ্যিক কাজে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বিল ছাপা হতো এখান থেকে, যার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যের বার্তার কাগজপত্র ছাপানো হতো এখান থেকে। এই ছাপাখানায় সংবাদপত্র ছাপা ও প্রকাশনার কাজও করা হতো। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের ফলে হিকির সংবাদপত্র ছাপাখানা বন্ধ হয়ে যায়। কাকোরি ষড়যন্ত্র মামলা তোমরা জানো ভালো করে, কাকোরি ষড়যন্ত্র মামলা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় 1925 সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কাকোরি ষড়যন্ত্র মামলা, যেখানে বিপ্লবীরা ব্রিটিশ কর আরোপের প্রতিবাদ এবং নিজেদের উদ্দেশ্যের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রেন ডাকাতি করেছিল। কাকোরি ষড়যন্ত্র মামলা, যা কাকোরি ট্রেন ডাকাতি নামেও পরিচিত, ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এটি 1925 সালের 9 আগস্ট বিপ্লবী গোষ্ঠী হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, HRA বলা হয়, HRA দ্বারা সংগঠিত হয়েছিল। বিপ্লবী কর্মকাণ্ডের অর্থায়নের জন্য কাকোরির কাছে একটি ব্রিটিশ ট্রেন থেকে সরকারি নগদ টাকা লুট করা হয়েছিল। আর কে কে করেছিলেন এখানে আমরা দেখব, কয়েকজন ব্যক্তির নাম হচ্ছে রামপ্রসাদ বিসমিল ছিল, আশফাকুল্লাহ নাইয়ার বা খানের কথা বলা হচ্ছে। প্রধান বিপ্লবীদের গ্রেপ্তার করা, মৃত্যুদণ্ডে কার্যকর করে। এই ঘটনাটি বিপ্লবী আন্দোলনে একটি মোড় ঘুরিয়ে দেয় এবং ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল। এটা কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল আমরা কি বললাম, 1925 খ্রিস্টাব্দের 1925 খ্রিস্টাব্দের আমাদের 9 আগস্ট। ক্লিয়ার? 1925 খ্রিস্টাব্দের 9 আগস্ট। মনে হবে কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? আইন অমান্য আন্দোলনের সময় এই কংগ্রেস সমাজতন্ত্রী দল আমরা কবে বলেছিলাম, 1934 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? আইন অমান্য আন্দোলনের সময় নাসিক জেলে বন্দী জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পটবর্ধন, ইউসুফ মেহের আলী, মিনু মাসানি, আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। উদ্দেশ্য কি কি ছিল? বেগার প্রথার অবসান ও ভূমি রাজস্বের হার কমানো, ঋণ মুকুব করা, কৃষকদের মধ্যে জমির বন্টন, কাজের অধিকার ও ন্যায্য মজুরি ব্যবস্থা, শিল্প বাণিজ্য নিয়ন্ত্রণ ইত্যাদি কারণে এই দল গড়ে ওঠে। ইতিপূর্বে কমিউনিস্ট পার্টির তোলা দাবিগুলি এই দলের মূল উদ্দেশ্যে পরিণত হয়, তবে স্বল্প স্থায়িত্বের জন্য এই দল তার উদ্দেশ্যগুলি পূরণ করতে পারেনি। ক্লিয়ার হয়েছে? 2 নম্বরের কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। তারপর দেখো কি বলেছে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষার কি ভূমিকা আছে, জাতীয় শিক্ষানীতির কি ভূমিকা আছে? ন্যাশনাল এডুকেশন, পাশ্চাত্য শিক্ষার সূত্র ধরে ভারতে পেশাগত শিক্ষার মাধ্যম হিসেবে কারিগরি শিক্ষার সূচনা হয়। এর আগে ভারতে কারিগরি শিক্ষা ছিল মূলত বংশানুক্রমিক। ব্রিটিশদের আগমনের পর প্রয়োজনের তাগিদে রেলপথ, সড়ক, সেতু প্রভৃতি নির্মাণের জন্য বাংলা তথা ভারতের যে কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ 1856 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1856। এছাড়াও পুনা ও মাদ্রাজেও কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো আমরা দেখবো যে কি বিশ্ব থেকে বাংলায় আধুনিক কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় শিক্ষা পরিষদে আমরা কি দেখবো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় 1905 খ্রিস্টাব্দের 16 নভেম্বর পার্ক স্ট্রিটে অনুষ্ঠিত এক সভায় স্বদেশী শিক্ষার প্রসারের প্রস্তাব গ্রহণ করা হয়। 1906 খ্রিস্টাব্দে 11 মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। কবে গঠিত হয় তাহলে? 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ। 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ আমরা দেখবো সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল। অরবিন্দ ঘোষ, রাজা সুবোধ মল্লিক, রবীন্দ্রনাথ ঠাকুর, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগত জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। উদ্দেশ্য কি ছিল জাতীয় শিক্ষা পরিষদের? উদ্দেশ্যগুলো হচ্ছে কি, স্বদেশী ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের ঘটানো ইত্যাদি। যার জন্য আমরা দেখবো এখানে বিটিআই গঠিত হবে। বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন 1906 খ্রিস্টাব্দে 25শে জুলাই আপার সার্কুলার রোড বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়, যার নাম বিটিআই বলা হয়। বিটিআই এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু। এতে প্রাথমিক 2 ধরনের পাঠ্যক্রম চালু করা হয়েছিল, একটি 3 বছরের, অপরটি ছিল 4 বছরের জন্য। এখানে যন্ত্রবিজ্ঞান, বৈদ্যুতিক যন্ত্রবিজ্ঞান, ফলিত রসায়ন, ভূবিদ্যা, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভূবিদ্যা প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। বিটিআই এর অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তারকনাথ পালিতের। মহাশয় জাতীয় শিক্ষা পরিষদ প্রযুক্তিবিদ্যাকে সমসাময়িক ও সময় সময়োপযোগী ও আধুনিক করে গড়ে তোলার জন্য উপযুক্ত পাঠ্যক্রম নির্মাণের উদ্যোগে নিয়েছিলেন। এই উদ্দেশ্যে বিটিআই কয়েকজন প্রতিভাবান ছাত্র
বিদেশে গিয়ে হার্ভার্ড, ইয়েল, মিচিগান ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছিল। কালক্রমে এই প্রতিষ্ঠানগুলি ক্রমবর্ধমান প্রযুক্তির চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছিল এবং এর ছাত্র সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। এখান থেকে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশিত হতো। যাদবপুর বিশ্ববিদ্যালয় গঠিত হবে 1924 খ্রিস্টাব্দে। যাদবপুরে 100 বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠানটি স্থানান্তরিত হয়। পরে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955 নামে বিখ্যাত হয়। এইভাবে বাংলা কারিগরি শিক্ষা, জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইত্যাদি প্রতিষ্ঠানের হাত ধরেই পথ চলা শুরু করে। অন্যদিকে প্রতিষ্ঠানগুলি মিস্ত্রি তৈরি কারখানা বলে উপহাস করলেও বাংলা তথা ভারতের প্রযুক্তিবিদ্যার ইতিহাসে এদের অবদান অনস্বীকার্য। বিশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে 1925 থেকে 1942 বামপন্থীদের ভূমিকা। এখানে কমিউনিস্ট পার্টি, বামপন্থী মানেই হচ্ছে এটা কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির ভূমিকা কি ছিল? কি বলছে? রুশ বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবেন্দ্রনাথ রয়, অবনী মুখার্জি, মোহাম্মদ আলী সহ 24 জন প্রবাসী ভারতীয় বিপ্লবীদের নিয়ে রাশিয়ার তাসখন্দে 1920 খ্রিস্টাব্দে 16 অক্টোবর ভারত কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। সম্পাদক হন মোহাম্মদ সিদ্দিকী। তবে ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর উত্তরপ্রদেশের কানপুরে। সম্পাদক হন সচিদানন্দ বিষ্ণু ভাটে। ঠিক আছে। দুবার জন্মের জন্য ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিতীয় বলা হয়। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হওয়ার সাথে সাথে ভারতের শ্রমিক কৃষক আন্দোলন অন্যত্র লাভ করে। তবে মানবেন্দ্রনাথ রায় কৃষক অপেক্ষা শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে বেশি আগ্রহী ছিলেন, কারণ জমির প্রতি কৃষকদের লোভকে তিনি পুঁজিবাদী মনোভাব বলে মনে করতেন। ভারতের বামপন্থী আন্দোলনের লক্ষ্য ছিল কৃষক ও শ্রমিক শোষণ বন্ধ করা, জমিদারি প্রথার বিলোপ, সাম্যবাদের প্রসার ঘটানো, কৃষক সম্পাদনা, কৃষক শ্রমিক সাধারণ স্বাধীনতা আন্দোলনে সামিল করা এবং ব্রিটিশ অধীনতামূলক পূর্ণ স্বাধীনতা লাভ করা। বামপন্থীরা কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ করার কাজে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যালিস্ট ইনকলাব, গণবাণী, লাঙ্গল, লেবার কিষাণ গ্যাজেট, কীর্তি, ক্রান্তি প্রভৃতি প্রকাশ করেন এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নও তৈরি হয়। যেমন গিন্নি কামগার ইউনিয়ন, এটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে হয়েছিল। কবে হয়েছিল এটা? 1928 খ্রিস্টাব্দে হয়েছিল। ক্লিয়ার? শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে মাদ্রাজের সমুদ্র তটে 1923 খ্রিস্টাব্দে সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়। জিজ্ঞেস করবে প্রথম মে দিবস কবে পালিত হয়? প্রথম মে দিবস কার নেতৃত্বে? সিঙ্গারাভেলু চেট্টিয়ারের নির্দেশে 1923 খ্রিস্টাব্দে প্রথম মে দিবস পালিত হয়। আবার কোথায় পালিত হয়? এটা মাদ্রাজে পালিত হয়। ক্লিয়ার হয়েছে? কৃষক শ্রমিকদের মধ্যে ঐক্য গড়াতে 1927 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আহমেদ, কাজী নজরুল ইসলাম, হেমন্ত সরকার, মুজাফফর আহমেদ, নলিনী দত্ত, ধরণী গোস্বামী প্রমুখরা ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি গড়ে তোলেন। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি 1927 খ্রিস্টাব্দে গঠিত হবে। ক্লিয়ার? এই দলই প্রথম প্রস্তাব গ্রহণ করে সম্পূর্ণ স্বাধীনতা কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত। বামপন্থীদের প্রভাব 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী আন্দোলন প্রবল হয়ে ওঠে। 1928 খ্রিস্টাব্দে ভারতে প্রায় 203টি শ্রমিক ধর্মঘট হয়, যাতে প্রায় 5 লক্ষ শ্রমিক যোগ দেয়। 1929 খ্রিস্টাব্দে বাংলার চটকলগুলিতে শ্রমিকরা সর্বাত্মক ধর্মঘটের নামে এবং 1.5 লক্ষ শ্রমিক এতে যোগ দেয়। বামপন্থীদের ব্যাপক প্রসার শ্রমিক কৃষক মধ্যে তাদের প্রভাব ও কলকারখানার ক্রমাগত ধর্মঘট সরকারকে আতঙ্কিত করে তোলে। শ্রমিকদের মধ্যে কমিউনিস্টদের আলাদা করা এবং তাদের দমন করার জন্য সরকার জননিরাপত্তা বিল পাস করে। ভারতের বিভিন্ন প্রান্তে 23 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 শুরু করা হয়। 1934 খ্রিস্টাব্দে 23শে জুলাই ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করলে বামপন্থীরা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত গণ আন্দোলনে গড়ে তোলার গণপন্থা গ্রহণ করে। 1939 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করলে বামপন্থী গোষ্ঠীগুলি যুদ্ধ প্রকৃতি নির্ণয় প্রসঙ্গে দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। প্রথম গোষ্ঠী ছিল ফরওয়ার্ড ব্লক কমিউনিস্ট পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধে আখ্যা দেয় এবং অপরদিকে দ্বিতীয় গোষ্ঠী ছিল মানবেন্দ্র রায় এবং অনুগামী সমর্থকগণ, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী আখ্যা দিতে অস্বীকার করে। ভারত ছাড়ো আন্দোলন থেকে কমিউনিস্টরা দূরে থাকে। নৌ বিদ্রোহ শুরু হলে কমিউনিস্টরা বিদ্রোহীদের প্রতি সমর্থন জানায়। আজাদ হিন্দ বাহিনীর সেনাপতি রশিদ আলীর বিচারে ও কারাদণ্ডকে কেন্দ্র করে তারা আন্দোলনের নামে এবং 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করে। তেভাগা ও তেলেঙ্গানা কৃষক আন্দোলনও তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে দেশ ভাগের ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা ছিল জাতীয় স্বার্থের পরিপন্থী, যে কারণে তারা বিভিন্নভাবে সমালোচিত হন। ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো বিষয়টা। ক্লিয়ার? এবং এখানে একটি প্রশ্ন আছে তোমাদের,
সভা সমিতির যুগ ও ভারতের রাজনীতিতে কিরূপ পরিবর্তন ঘটেছিল? সভা সমিতির যুগে রাজনীতি কিভাবে রাজনীতিতে কিরূপ পরিবর্তন ঘটেছিল? সভা সমিতির যুগে আমরা দেখি রাজনীতিতে কি পরিবর্তন ঘটছে। আগে হচ্ছে অঞ্চল ভিত্তিক সমস্যা মোকাবিলা হতো, কিন্তু আমরা দেখবো সভা সমিতির যুগ যখন গঠিত হবে তারপরে আস্তে আস্তে আমরা বুঝতে শিখবো যে অঞ্চল বেসিসে করলে হবে না, এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়তে হবে। রাজনীতিতে আমরা দেখব যে আমরা প্রথমে বঙ্গভাষা দেখেছি, বঙ্গভাষা, জমিদার সভা, মাদ্রাজ মহাজন সভা, মাদ্রাজ মহাজন সভা, ঠিক আছে। তাহলে এই যে সভাগুলো, এগুলো সব হচ্ছে কি অঞ্চল বেসিসে আছে। তারপরে গঠিত হবে ভারত সভা, এখানে নামটা চেঞ্জ হচ্ছে কি ভারত সভা, মানে ভারতের দিকে আসে। তারপরে আসি যে জাতীয় কংগ্রেস। এখন থেকে মানুষ আস্তে আস্তে ভারতমুখী, মানে এখানে অঞ্চলে বেসিসে আমরা আর লড়াই করতে শুরু করিনি। আমরা কি করেছি, ভারতের পুরো সর্বভারতীয় ভাবে লড়াই করার পরিকল্পনা করেছিলাম। যার জন্য সভা সমিতির যুগে ভারতের রাজনীতির এই যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, একটু একটু করে আমরা সংগঠন গড়ে তুলছি, মানুষের মধ্যে একত্রতা বোধ জাগছে, মানুষের মধ্যে ভারতের যে স্বাধীনতার স্পৃহা সেটা জাগছে, যার ফলে আমরা আরো বেশি করে একত্রিত হয়েছি এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছি। তো সভা সমিতির যুগে ভারতের রাজনীতিতে এইরূপই পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে বিষয়গুলো আমরা যেটা পড়লাম আজকে, আশা করি তোমাদের মধ্যে কোনো ডাউট নেই। আর এটা ভালোভাবে ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে যদি কোথাও মনে হচ্ছে যে ডাউট লাগছে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেগুলো আমি গোল করে দিয়েছি ভালোভাবে নোট ডাউন করে নিবে। এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন হিসেবেও আসে। ওকে? ঠিক আছে? আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সবাইকে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।